আর পাঁচমেশালি গল্পে আবারও সবাইকে স্বাগত। আমি বন্দনা। আমি কিছুদিন যাবতই পাঠ করে চলেছি আমি পদ্মজা উপন্যাস থেকে নেওয়া খণ্ড খণ্ড ভাগ। তো আমি জানি না এই উপন্যাস পাঠ কার কীরকম লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে, কিন্তু আপনাদের মনে হয় ততটা ভালো লাগছে না। দিন দিন দেখছি ভিউজ কমে যাচ্ছে। আমার মেয়েরা তো বলছে, মা তুমি অন্য কোনো গল্প পাঠ করো। পরপর দেখছি এরকম হয়ে যাচ্ছে। তো সত্যিই তাই। সেই কারণে আমি বুঝতে পারছি না আমি কি করব। তবে শুরু যখন করেছি শেষ তো আমাকে করতেই হবে। তাই আমি বলবো যে প্রত্যেকে একটুখানি সময় নিয়ে একটুখানি মনোযোগ দিয়ে শুনুন, সকলে ভালো লাগবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আমি শুরু করি ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাস। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন, ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধবোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো, এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল। এ বুঝি তারই শাস্তি। মাথার ওপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাঁ খাঁ রোদ্দুর, তপ্ত বাতাসে আগুনের হলকা। সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পিছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুট্টে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিকে নিঝুম নিস্তব্ধ ঝিমধরা প্রকৃতি। ঘামে ধরধর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এই 15 বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের ওপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি। তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনাটা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন?
রমিজ আলী, কামরুল মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনের পোলারে পদ্মজার ঘর থেকে বাহির হইতে। বাড়িতে আর কেউ আছিল না। আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে তারে বারান্দা থাইক্কা বাহির হইতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা ছেঁড়া খালি বাড়িতে কোনো ছেড়ির কাছে কেন যাইব? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ ঢাকতে পারেন না। আমার ছেড়ির বেলার তো কিন্তু ছাড়েন নাই আপনি। যুক্তি দিয়া কথা বলেন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা গিয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তারা একসাথে একই ঘরের একই বিছানায় ধরা পড়েছিল। আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন। সামনেই নির্বাচন। মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালের দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন? মজিদ মাতব্বর উঁকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম। হঠাৎ ঝড় শুরু হলো। সামনেই মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম না। জানলে বৃষ্টিতে ভিজতাম, তবুও ওই বাড়িতে যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই তো জানেই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা ছেড়িটা বাড়িতে একলা, তখন বাহির হইয়া গেলে না কেন? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজা সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ছয়ুদ, মজনুর ছেলে আর একটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খোঁজে, মনে হয় ভয়ে কোনখানে লুকাইয়াছে। রমিজ আলী হঠাৎ গমগম করে উঠলেন, এইটা এইটা আমি মানি না। তারারে আপনি ছাইরা দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেইক্ষা আপনি এমনে নিজের ছেঁড়ারে ঢাইকা রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমি রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল। হারুন অতিশয় ধূর্ত লোক। তিনি রসিকতা করে বললেন, সত্য হইউক আর মিথ্যাই হইউক, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির হাসে হাসলেন। ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন।
কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও সবাই চিনেন, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দিই না, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা, মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই আমি। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকল। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে? সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা ভরা। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন। আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। মোর্শেদ চোখ বড় বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবারই আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন শাহ নামে একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলো ভোঁতা, যা হওয়ার হবে, সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতা সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের অনেক কটু কথা কানে আসে। পদ্মজা আমি দুজনেরই চরিত্র খারাপ, এই জন্যই বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে হয় তো ছেড়ি পেট বাঁধাইছে, রাইতে বাম্মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করেছে। পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। খুব খুব কাঁদতে ইচ্ছে করছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন, জীবন খুব ছোট। এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে যে শুধুই ভালো হবে তা কিন্তু ঠিক না, উচিতও না। ভালো খারাপে মিলিয়েই জীবন। তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করবার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়জনের কথায় কি আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গেয়েছে।
তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল, সবার ওগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করল তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সাথে আমুলনামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবেই খুশি হ। সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে, সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছন্ত গাম্ভীর্যের সহিত বললেন, এত কাঁদলে আমি কিন্তু মারব তোমাকে। এখানেই শেষ করলাম আমি পদ্মজা উপন্যাসের পর্বটি। আশা করি সকলের ভালোই লাগবে। তবে এখানে হেমলতার যে চরিত্র সত্যিই অতুলনীয়, এবং কিভাবে কত সুন্দর করে তার মেয়েকে বোঝালো, সত্যি আশা করি সকলের এই পাঠ ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আরও গল্প এবং এই উপন্যাসের বাকি অংশটুকু শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।